নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের জন্য আজকে আমরা দেখব মাতৃভাষা বাংলার কিছু নমুনা প্রবন্ধ রচনা। প্রথমে রয়েছে বৃক্ষরোপণ। সূচনা: পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল বন প্রকৃতির। বন প্রকৃতির মানুষকে আশ্রয় দিয়েছে, ছায়া দিয়েছে, অন্ন দিয়েছে, পরিধেয় সরবরাহ করেছে। অথচ মানুষ ভুলে গেল অরণ্যের কাছে তার হাজার বছর ব্যাপী ঋণের কথা। অরণ্য সংহারের নেশায় উন্মত্ত হয়ে উঠল মানুষ। তাৎক্ষণিক প্রয়োজনটাই মানুষের কাছে বড় হয়ে উঠল। তার কণ্ঠে বেজে উঠেছে আকুতি, দাও ফিরে সে অরণ্য। এরপর রয়েছে অরণ্য ও নগর সভ্যতা। একদা ভারতীয় সভ্যতার সূচনা ঘটেছিল অরণ্যে। তপবনের নির্ভীত প্রাকৃতিক পরিবেশে একদিন প্রাচীন ভারতীয় শিক্ষার ও সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। সেদিন অরণ্যের বিস্তীর্ণ প্রান্ত ছিল মানুষের চিন্তা ও চেতনার প্রাণকেন্দ্র। সেদিন যজ্ঞের সমাধি ছিল বনজ কাঠ, বনৌষধ থেকে তৈরি আরোগ্য নানা ঔষধ। ভারতীয় জীবনযাত্রাতেও অরণ্যের নিবিড় ছায়ায় আশ্রয়ের প্রকৃত সত্যের চিন্তায় মানুষ মগ্ন থাকত। অরণ্য প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ছিল গভীর, কিন্তু পরে নগর সভ্যতা নির্বিচারে নতুন নতুন বহুতল প্রাসাদ তৈরি করা আরম্ভ করল। মানুষের বাসস্থানের প্রয়োজনই বড় হয়ে দেখা দিল। ত্যাগ অপেক্ষা ভোগ, শান্তি অপেক্ষা সুখ অধিকতর গ্রহণীয় হলো নগর সভ্যতায়। তাই ক্রমে নাগরিক মানুষ অরণ্যের প্রয়োজনীয়তাকে ভুলে গেল। অরণ্য রক্ষার প্রয়োজনীয়তা। এদেশের মানুষ ক্রমে ক্রমে বুঝতে পারছে যে গাছপালার প্রয়োজন মানুষের বাঁচার জন্যই। গাছপালা না থাকলে শ্বাসের অক্সিজেনও পাওয়া যায় না, বন্যা নিয়ন্ত্রণ করা যায় না, ভূমিক্ষয় রোধ করা যায় না। এছাড়া আমাদের আনন্দ ও আবেগের দিক থেকে বলা যায়, মানুষের সুখ দুঃখের সঙ্গে মানব শিশুর বিকাশের মতো চারাগাছকেও যত্নে ও মমতায় বিকশিত করা উচিত। কারণ অরণ্য সভ্যতা থাকলে তবেই মানব সভ্যতা থাকবে। বৃক্ষরোপণ উদ্যোগ। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ প্রয়োজন। অরণ্য সংরক্ষণের জন্য প্রথম উদ্যোগী হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের দেশে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন। উপসংহার: আমাদের সভ্যতা যতই উন্নতির পথে চলুক না কেন, বৃক্ষ সংরক্ষণকে বাদ দিয়ে তা কখনোই সম্ভব নয়। পশ্চিমবঙ্গে রোপণ ও বন সংরক্ষণের জন্য প্রতি বছর সরকারি উদ্যোগে বনসৃজন পালিত হয়ে থাকে। তাই রোপণ করো, বনসৃজন করো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করো, এ কথা অবশ্যই বলতে হবে। এই প্রবন্ধের অনুকরণে আর যে সকল প্রবন্ধ লেখা যাবে: বনসৃজন, সবুজায়ন, বনসৃজন কর্মসূচি, গাছ লাগান, প্রাণ বাঁচান, বৃক্ষরোপণের উপকারিতা ইত্যাদি। তো এর পরের প্রবন্ধ রয়েছে আধুনিক যুগ ও কুসংস্কার। ভূমিকা: 21 শতক বিজ্ঞানের শতক। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার সভ্যতাকে আলোকিত করেছে, উন্নত হয়েছে মানুষের জীবনযাত্রা, গতি আর স্বাচ্ছন্দ্য সৃষ্টি হয়েছে পৃথিবীর নতুন অধ্যায়। কিন্তু যে আদিমতা, অন্ধবিশ্বাস আর সংস্কারের সঙ্গে লাই করে
বিজ্ঞানের জয়যাত্রার সূচনা, তার থেকে আজও সম্পূর্ণ মুক্তি ঘটার মানব সভ্যতার। আর এখানেই বিজ্ঞানের অগ্রগতি প্রশ্নচিহ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। কুসংস্কার কি? প্রাচীনকালে নানা প্রাকৃতিক ও সামাজিক বিবুদ্ধ শক্তির সঙ্গে লড়াইয়ে মানুষের নির্ভরতার জায়গা ছিল অলৌকিকতা ও অন্ধবিশ্বাস। কুসংস্কার সেই হলো সূচনা। কুসংস্কার অর্থ সেই সব সংস্কার যা সভ্যতার অগ্রগতির বিপক্ষে। আইনস্টাইন কুসংস্কার সৃষ্টির কারণ সম্পর্কে বলেছেন, ইট ইজ দি আনডিফাইন্ড সোর্স অফ ফিয়ার্স অ্যান্ড হোপ হুইচ টু দি জেনেসিস অফ ইরেশনাল সুপারস্টিশন। তাই কুসংস্কার হলো মুক্তিহীন বিশ্বাসে গড়ে ওঠা বিজ্ঞান চেতনার বিপরীত এক ধারণা। কুসংস্কারের রূপান্তর। সমাজে প্রচলিত কুসংস্কারগুলি মূলত ধর্ম ও লোকবিশ্বাস কেন্দ্রিক। ধর্ম বৃহৎ অর্থে মনুষ্য বিকাশের সহায়ক হলেও তার সংকীর্ণ আচরণ নির্ভর রূপটি বেশি চোখে পড়ে। শিশু বলি, সত্যাহ প্রথা, গণেশের দুধ খাওয়া ইত্যাদি এই ধর্মকেন্দ্রিক কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রকাশ। আজ 21 শতকের সূচনায় এসেও শিক্ষিত মানুষ নির্ভর করে আছে জ্যোতিষশাস্ত্রের উপর। ডাক্তার বা প্রযুক্তিবিদদের হাতে যখন ঝলমল করে গ্রহ প্রতিকারের জন্য রত্নখচিত আংটি, তখন বড় বেশি অসহায় লাগে বিজ্ঞানকে। আজও সাপে কামড়ালে বহু মানুষ হাসপাতালে যাওয়ার থেকে ওঝার কাছে যাওয়া জরুরি বলে মনে করে। ওষুধের থেকে তাদের বেশি ভরসা জল পড়া, চাল পড়া, কবচ মাদুলিতে। আজও হাঁচি টিকটিকি ডাকলে চলার পথে বাধা বলে মনে করা হয়। শূন্য কলুষিত অমঙ্গলের চিহ্ন মনে হয়। উপসংহার: বিজ্ঞানের তথ্যাশ্চর্য আবিষ্কার নয়, মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলায় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। অশিক্ষিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে, আর শিক্ষিত মানুষকে বোঝাতে হবে শিক্ষার যথার্থ তাৎপর্য। এই প্রবন্ধের অনুকরণে আপনি যে সকল প্রবন্ধ লিখতে পারবেন: বিজ্ঞান বনাম কুসংস্কার, আধুনিক যুগে কুসংস্কার, কুসংস্কার, একবিংশ শতাব্দীর কুসংস্কার, সমাজ ও কুসংস্কার। এর পরের প্রবন্ধ রচনা রয়েছে নারী ও শিক্ষা। ভূমিকা: নারী থেকে জাতির জন্ম। শিক্ষা দীক্ষা রুচি মানসিকতায় নারী যত উন্নত, জাতীয় তত বড় হবে। পৃথিবীর সব যুগের সবশ্রেষ্ঠ মানুষের মায়েরা বড় বলি শ্রেষ্ঠ হয়েছেন। তাই নারী সমাজের শিক্ষা ও প্রগতি সব উন্নত দেশের কাম্য। ভারতেও তাই কাম্য। ভারত বলেছেন, নারায়তে যা সে নারী, যে বৃদ্ধির দিকে নিয়ে যায় সেই নারী। নারী শিক্ষার প্রয়োজনীয়তা। নারী এবং পুরুষ দুই নিয়ে পরিবার এবং সমাজ। পরিবার ও সমাজে অগ্রগতি উভয়ের উপর নির্ভর করে। সমাজে নারী যদি উপযুক্ত শিক্ষিত না হয়, তবে পুরুষের মর্যাদা বাড়ে না, আবার পুরুষের কাছেও তার সম্মান থাকে না। অনেক সময় অশিক্ষিত নারী দাসী হয়ে গেছে, তাতে নারী বা পুরুষ কেউই সুখী হয় না। আধুনিক ভারতে অর্থনৈতিক সংকটের যুগে অনেক নারীকে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে হয়। তাই তাদের সাধারণ শিক্ষা এবং বৃত্তি শিক্ষার প্রয়োজন হয়। সম্মানজনক বিবাহের জন্য নারী শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষিতা নারী স্বভাবতই মর্যাদা লাভ করে।
নারী যদি তার বৈশিষ্ট্য রক্ষা করে শিক্ষিতা হয়ে কিছু উপার্জন করে, স্বামী শ্বশুরকে সাহায্য করে, তাতেও নারীর মর্যাদা বাড়ে। ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা। ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা চিরকালই ছিল। অতীতে মনা, মৈত্রী, গার্গী, লীলাবতী, পাণ্ডিত্যে ও মনীষায় পুরুষের সমকক্ষ ছিলেন। তখন সমাজে নারীর মর্যাদার একটি বিশেষ স্থান ছিল। মধ্যযুগে বিদেশি আগ্রাসন ও অধিকারের ফলে এদেশের নারী অন্তঃপুরবাসিনী হন। তার শিক্ষা এবং প্রগতি অনেকটা থেমে গেল। স্বাধীন ভারতের নারী শিক্ষা। 19 শতকের গোড়া থেকে ভারতে নারী শিক্ষা ও নারীর প্রগতি নিয়ে রামমোহন, বিদ্যাসাগর প্রভৃতি মনীষী থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অনেকে নানাভাবে চেষ্টা করে চলেছে। তারই ফলে ভারতের নারী আজ সমাজ প্রায় সর্বত্র নিজেদের মর্যাদায় প্রতিষ্ঠিত। বর্তমানে নারী শিক্ষার হার পুরুষের সমান না হলেও প্রায় কাছাকাছি। অদূর ভবিষ্যতে হয়তো শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের স্থান সমান সমান হবে। যুগ প্রয়োজন ভারত নারী শিক্ষার মূল্যকে স্বীকার করে নিয়েছে। এখন সবাই বুঝেছে নারীকে পিছিয়ে রেখে দেশ ও জাতির যথার্থ উন্নতি ঘটে না। উপসংহার: নারী শিক্ষা যেভাবে হোক বা যত বিস্তার করুক, নারী শিক্ষা তখনই সার্থক হবে যখন আমরা নারীকে কল্যাণী জননী, ছায়া ও দুহিতা রূপে দেখতে পাব। তাতে নারী শিক্ষার সার্থকতা। বর্তমানে নারী শিক্ষার অগ্রগতি ঘটেছে। নারীরা ধীরে ধীরে পুরুষের মতো সমান অধিকার ও মর্যাদা পাচ্ছে। এই প্রবন্ধের অনুকরণে আর যেসব প্রবন্ধ লেখা যাবে: নারী শিক্ষার বিকাশ, সমাজ ও নারী, নারী শিক্ষার অগ্রগতি, নারী ও শিক্ষা, আধুনিক ভারতের নারী শিক্ষা। এর পরের প্রবন্ধ সর্বশিক্ষা অভিযান। ভূমিকা: মানুষের মনের চলাচলকে বৃদ্ধি করতে গেলে লেখাপড়া শেখাই সে রাস্তা। শিক্ষা মানুষকে প্রত্যুদূরে আত্মপ্রত্যয় সম্পন্ন এবং সচেতন করে তোলে। অশিক্ষা বা নিরক্ষরতা জাতির উন্নতির প্রথম বাধা। তাছাড়া স্বাধীন দেশের নাগরিকদের প্রাথমিক অধিকার হলো শিক্ষা লাভের সুযোগ পাওয়া। অথচ আমাদের দেশ থেকে অশিক্ষার অন্ধকার এখনও যায়নি। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য: বিগত 1 দশককাল ধরে আমাদের দেশে সাক্ষরতার সমস্যা নিরক্ষরের সংখ্যা এবং দেশের কার্যকরী সমাধানের ব্যবস্থা করা সম্পর্কে সচেতনতা নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্ট রায়দান করেছে ভারত সরকার যেন সংবিধানের মৌলিক অধিকার হিসেবে কর্মসূচি গ্রহণ করে। তাই শুরু হয়েছে সর্বশিক্ষা অভিযান। দেশের সমস্ত শিশু ও কিশোরদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। 2010 খ্রিস্টাব্দের মধ্যে সব শিশুকে উচ্চ প্রাথমিক শিক্ষার শেষ পর্বে 8ম শ্রেণী পর্যন্ত পড়াতে হবে। উদ্যোগ গ্রহণ: সর্বশিক্ষা অভিযানকে সফল করতে গেলে চাই সার্বিক উদ্যোগ। শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নয়, সমাজের সর্বস্তরে চেতনার প্রয়োজন। ব্যবহারিক সাক্ষরতার পথ ধরে সার্বিক সাক্ষরতা ও প্রবহমান
সাক্ষরতার দিকে অগ্রসর হতে হবে। সার্বিক সাক্ষরতা অভিযানে যেমন নিরক্ষর মানুষকে পথবিমুক্ত শিক্ষার অঙ্গনে সামিল হতে হবে, তেমন 5 থেকে 15 বছরের সব শিশুকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যে সমস্ত অভিভাবকরা বা মায়েরা নিরক্ষর তাদের সাক্ষরতা কেন্দ্রে আনতে হবে। তারা সচেতন হলে তবেই তারা তাদের শিশু সন্তানদের বিদ্যালয়মুখী কাজে সাহায্য করতে পারবেন। শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করবে না। জীবনমুখী শিক্ষা। মনে রাখতে হবে, সর্বশিক্ষা অভিযানে কেবল সাধারণধর্মী শিক্ষার কথা বলা হচ্ছে না। শিক্ষার্থীরা যাতে তাদের জীবন সংগ্রামের জন্য উপযুক্তভাবে তৈরি হতে পারে সেই শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের প্রথাগত বৃত্তি শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। এই শিক্ষা হবে জীবনমুখী। সর্বশিক্ষা অভিযানে সমস্ত রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, এমনকি শিক্ষিত যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। সাক্ষরতা ঘরে ঘরে পৌঁছে দিতে রাজনৈতিক সংগঠনগুলির সদিচ্ছা থাকা চাই। দেশ মানে মানুষ। মানুষের সচেতনতায় মানুষকে মনুষ্যত্বের আলোকে পৌঁছে দেবে। দেশ কারোর একার নয়। উপসংহার। অনেক সময় নিরক্ষর বয়স্ক মানুষ হীনমন্যতায় ভোগেন। তাদের বলতে হবে, শিক্ষার কোনো বয়স নেই। রামকৃষ্ণ বলেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। মানুষকে বোঝাতে হবে, শিক্ষা কেবল অর্থ উপার্জনের জন্য নয়। শিক্ষা আত্মিক সুখ দেয়। প্রকৃত শিক্ষার হাত ধরে দেশের মানুষের মধ্যে আসবে সচেতনতা, স্বনির্ভরতা, আত্মমর্যাদা এবং অধিকারবোধ। মনে রাখতে হবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই প্রবন্ধের অনুকরণে আর যেসব প্রবন্ধ লেখা যাবে, সবার শিক্ষা সবার উন্নতি, সমগ্র শিক্ষা, মিশন সর্বশিক্ষা, ভারতের শিক্ষা অভিযান। তো এর পরবর্তী প্র্যাকটিসের পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।